কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে। Shopify থিম ডেভেলপমেন্টের জন্য Shopify থিম আর্কিটেকচার বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। তো এর জন্য আগে আমাদেরকে বুঝতে হবে Shopify থিম আসলে কি? ধরুন আপনি ফিজিক্যালি একটি স্টোর বা একটি দোকান দিতে চাচ্ছেন। সো আপনাকে কিন্তু অনেক জিনিসপত্র মাথায় রাখতে হয়। যেমন আপনার দোকানের ডেকোরেশনটা কেমন হবে, লাইটিং কেমন হবে, তারপর হচ্ছে কালার কম্বিনেশন কেমন হবে এবং দোকানের কোন পজিশনে আপনি কোন ধরনের প্রোডাক্ট রাখবেন, এ সমস্ত বিষয়ে। সো এই সমস্ত বিষয়গুলো যখন আপনি অনলাইন স্টোর তৈরি করবেন বা ওয়েবসাইটের মাধ্যমে যখন আপনি প্রোডাক্ট তৈরি করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে একইভাবে মাথায় রাখতে হয়। আপনি কিভাবে কালেকশনগুলো তৈরি করবেন, সেগুলোকে আপনি ওয়েবসাইটে কিভাবে রিপ্রেজেন্ট করবেন, কালার কম্বিনেশনটা কেমন হবে, ওয়েবসাইটের যে টাইপোগ্রাফি সেগুলো কেমন হবে। তো এই যে জিনিসপত্রগুলো, যেই কনসেপ্ট বা যে জিনিসটা দ্বারা নিয়ন্ত্রিত হয়, শপিফাইতে সেই জিনিসটাকে বলা হচ্ছে থিম। সো শপিফাই থিম হলো আপনার ওয়েবসাইটের ডিজাইন এবং ফাংশনালিটিজের একটা ব্লুপ্রিন্ট। আর থিম আর্কিটেকচার হলো এই যে থিম, তার অভ্যন্তরীণ গঠন বা তার যে স্ট্রাকচার সেইটা। তার মানে এটা কিভাবে তৈরি, এখানে কি ফাইল আছে, ফাইলগুলো কিভাবে কাজ করে এবং কোন ফাইলের কি কাজ। আজকের ভিডিওতে এ সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলসে কথা বলবো। তাহলে চলুন শুরু করি। তার আগে চলেন সবার প্রথমে আমরা ডন থিমের ফোল্ডার স্ট্রাকচারটা দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডন থিমের একেবারে বেসিক একটা স্ট্রাকচার, যেখানে শুধুমাত্র কিছু ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি। তো এটার উপরে আমরা কথা বলবো, বাট আজকে কোনো টেকনিক্যাল টার্ম আমরা ইউজ করব না। শুধুমাত্র এই জিনিসটা কিভাবে কাজ করে, ফাইল ফোল্ডারগুলো কিভাবে কাজ করে সেই জিনিসটা নিয়ে আলোচনা করা হবে। যখন আমরা কোডিং করব তখন এটার উপরে ডিটেইলস বিষয়গুলো আমরা আলোচনা করব, যে কোন অংশ কিভাবে কাজ করছে, কিভাবে সেগুলোকে লিখতে হয়। ঠিক আছে? তো এইটা বোঝার আগে চলেন আমরা আমাদের যে স্টোর আছে সেইটার প্রিভিউটা আরেকবার দেখে আসি। তো আমরা যদি আমাদের স্টোরের প্রিভিউ আসি তাহলে দেখেন, এটা হচ্ছে আমাদের স্টোরের প্রিভিউ। আমরা এখন বর্তমানে হোম পেজে আছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে হেডার সেকশন আছে, তারপরে হচ্ছে কিছু কন্টেন্ট আছে, এরপরে হচ্ছে ফুটার সেকশন আছে। আমরা যদি আরেকটি পেজ দেখি, যেমন এটা হচ্ছে আমাদের কালেকশন পেজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে হেডার আছে, তারপরে হচ্ছে কন্টেন্ট অংশ আছে, এরপরে হচ্ছে আবার ফুটার অংশ আছে। এবার এই ওয়েবসাইটের যে পাসওয়ার্ড পেজ আছে, আমরা জানি যে ডেভেলপমেন্ট স্টোরে একটা পাসওয়ার্ড পেজ থাকে। সো সেই পাসওয়ার্ড পেজটা যদি একটু দেখি, তাহলে সেই পেজটা আবার দেখতে এরকম দেখাচ্ছে, যে উপরের দিকে হেডার, তারপরে হচ্ছে কন্টেন্ট, এরপরে হচ্ছে ফুটার। তো এই যে তিনটি পেজ আমরা পাশাপাশি যদি রাখি এবং অ্যানালাইসিস করি, তাহলে কিছু কমন বিষয় আমরা দেখতে পাবো। যেমন প্রত্যেকটা পেজেই কিছু কমন জিনিস আসে, সেটা হলো যে সবগুলোতে আপনার হেডার আছে, তারপর হচ্ছে মাঝখানে কন্টেন্ট সেকশন যেটা সেটা আছে, এবং এরপরে ফুটার অংশ আছে, তাই না? তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে প্রত্যেকটা পেজ যে কমন একটা স্ট্রাকচার ফলো করছে এবং সেই কমন স্ট্রাকচার ব্যবহার করে সে তার কন্টেন্ট গুলো শো করছে। এই যে কমন স্ট্রাকচার যেটা প্রতিটি পেজ ইউজ করছে, এই কমন স্ট্রাকচারটাকেই বলা হয় লেআউট। সো লেআউট হচ্ছে একটা পেজের বেসিক একটা স্ট্রাকচার বা একটা ফ্রেম, যেটা সে ধরে রাখে এবং এর ভিতর দিয়ে সে কন্টেন্ট গুলোকে শো করে। আরেকটা জিনিস যদি আমরা এখানে লক্ষ্য করি, যে হোম পেজ এবং কালেকশন পেজ, এই দুইটা পেজের স্ট্রাকচার এবং পাসওয়ার্ড পেজের স্ট্রাকচার একটু ডিফারেন্ট। যেমন হোম পেজে মেনুতে হচ্ছে আপনার একটা অ্যানাউন্সমেন্ট বার সেকশন আছে, এবং তারপর হচ্ছে মেনু সেকশন আছে, যেখানে লোগো আছে, মেনু আছে এবং এদিকে কিছু বাটন আছে। আমরা যে প্রোডাক্ট পেজে আসি, প্রোডাক্ট পেজেও সেম, কিন্তু পাসওয়ার্ড পেজে আসলে হেডার অংশটা একটু ডিফারেন্ট। যেমন এইদিকে লোগো আছে আর এখানে শুধু একটা এন্টার ইউজিং পাসওয়ার্ড একটি বাটন আছে। ঠিক সেম ভাবে আমরা যদি ফুটার অংশ দেখি, তাহলে এই ফুটার এবং অন্য যে দুইটি পেজ আমরা দেখে আসলাম সেই ফুটার কিন্তু ডিফারেন্ট, তাই না? সো তাহলে এখান থেকে আমরা আরেকটা ডিসিশন নিতে পারি যে সব পেজ সবসময় একই লেআউট নাও ইউজ করতে পারে। এবং এখান থেকে আমরা স্পষ্ট যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে হোম পেজ এবং প্রোডাক্ট বা অন্যান্য পেজগুলো এক ধরনের লেআউট বা স্ট্রাকচার ফলো করছে, বাট পাসওয়ার্ড পেজটা এটা কিন্তু অন্য আরেক ধরনের লেআউট ব্যবহার করছে। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে বিভিন্ন ধরনের লেআউট থাকতে পারে এবং বিভিন্ন পেজ বিভিন্ন লেআউটকে
কল করতে পারে। এখন এই জিনিসটা কিভাবে কাজ করে এইটা যদি আমরা দেখতে চাই, তো আমাদেরকে আবার আমাদের ফোল্ডার স্ট্রাকচারে আসতে হবে। তো আমরা যে লেআউটের কথা বললাম, এটা হচ্ছে যে লেআউট ফোল্ডার যেটা সেখান থেকে আসে। এর ভিতরে যদি আমরা ঢুকি তাহলে এখানে আমরা দুটি লিকুইড ফাইল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে password.liquid এবং অপরটি হচ্ছে theme.liquid। তো এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম আমাদের যে পাসওয়ার্ড পেজ কিন্তু আলাদা একটা লেআউটকে ইউজ করছে, তাই না? এই যে পাসওয়ার্ড পেজ এটা এক ধরনের, আবার হোম পেজ সেটা কিন্তু আরেক ধরনের। সো এই যে পাসওয়ার্ড পেজের জন্য যে লেআউটটা কল হচ্ছে সেইটা আবার password.liquid এই ফাইল থেকে আসে। আর অন্যান্য যে পেজগুলো সেটা কিন্তু theme.liquid এইটাকে রেন্ডার করছে। এবং যদি কোনো স্পেসিফিক লেআউট ফাইলের সাথে কানেক্ট করা না থাকে, তাহলে সে কিন্তু বাই ডিফল্ট theme.liquid এইটাকে জেনারেল লেআউট হিসেবে ইউজ করে। আবার ধরেন আপনার এমন কোনো লেআউট দরকার যেখানে হয়তো আপনি হেডারটাকে বা হেডার যে মেনু অংশ এটাকে হয়তো আপনি কন্টেনারের ভিতরে রাখতে চাচ্ছেন, আপনি একটা ফুল উইডথ বা ভিউ পোর্টের সম্পূর্ণ অংশ জুড়ে দেখাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে আবার আরেক ধরনের লেআউট ইউজ করা লাগতে পারে। সো সেই ধরনের লেআউট যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনাকে এখানে এসে আলাদা একটা লেআউট তৈরি করতে হবে এবং এইটাকে ওই পেজের সাথে কানেক্ট করে দিতে হবে। সো আমরা যখন কোডিং করব তখন এই জিনিসগুলো আমরা দেখব যে কিভাবে একটা লেআউট তৈরি করতে হয় এবং একটা স্পেসিফিক পেজের সাথে সেটাকে কিভাবে কানেক্ট করতে হয়। এখন আমরা যদি আবার আমাদের ওয়েবসাইটে ফিরে আসি, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাবো যে প্রত্যেকটা পেজের যে কন্টেন্ট অংশ এটা কিন্তু আলাদা। যেমন হোম পেজের কন্টেন্ট এক ধরনের, তারপরে হচ্ছে আমরা যদি প্রোডাক্ট পেজে আসি তাহলে এখানে কিন্তু কন্টেন্ট গুলো আরেক ধরনের। আবার পাসওয়ার্ড পেজে যদি আসি সেই পাসওয়ার্ড পেজের কন্টেন্টও আরেক ধরনের। সো আমরা আরেকটা ডিসিশন নিতে পারি যে এক একটা পেজ এক এক ধরনের কন্টেন্ট দেখায়, এটাই স্বাভাবিক। এবং এই যে কন্টেন্ট দেখানোর যে কাজটা করে এই জিনিসটাকে বা এই কনসেপ্টটাকে বলা হয় টেমপ্লেট। অর্থাৎ একটা পেজ তার ওই পেজের কন্টেন্টকে দেখানোর জন্য সে একটা টেমপ্লেটকে ইউজ করে। সবাইতে জিনিসটাকে টেমপ্লেটই বলা হয়। আমরা বোঝার জন্য আমরা এটাকে পেজ টেমপ্লেটও বলতে পারি। সো একটি পেজ তার জন্য অ্যাসোসিয়েট যে পেজ টেমপ্লেট আছে সেটাকে ইউজ করে সে তার নিজস্ব কন্টেন্টগুলোকে দেখায়। সো এই যে আমরা হোম পেজে যদি আসি তাহলে হোম পেজে যে ভিন্ন ভিন্ন ধরনের যে কন্টেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, তো এটার জন্য হোম পেজ একটা আলাদা টেমপ্লেট ফাইলকে কল করে। তো এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে এখন আবার ফোল্ডারে ফিরে আসতে হবে। তো ফোল্ডার স্ট্রাকচারে যদি আসি তাহলে এখানে দেখেন এই যে টেমপ্লেটস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডার্স এর ভিতরে যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে বেশ কিছু টেমপ্লেট তৈরি করা আছে। এই টেমপ্লেট গুলো আবার দুই ধরনের হয়, জেসন টেমপ্লেটও হয় আবার লিকুইড টেমপ্লেটও হয়। যেমন গিফট কার্ড ডট লিকুইড এটা হচ্ছে একটা লিকুইড টেমপ্লেট, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে জেসন টেমপ্লেট। কাস্টমার্স এর জন্য কাস্টমার যে টেমপ্লেট গুলো আছে সেগুলো ইউজ করা হয়। সো আমরা এখানে যদি আসি এখন তাহলে দেখেন যে হোম পেজের জন্য শপিফাই বাই ডিফল্ট index.json এইটাকেই হোম পেজের জন্য টেমপ্লেট হিসেবে ইউজ করে। অর্থাৎ index.jsonটাই হচ্ছে হোম পেজের পেজ টেমপ্লেট। সো হোম পেজটা তার কন্টেন্ট দেখানোর জন্য index.json এটাকে ইউজ করছে। একইভাবে আমরা যদি আবারও আমাদের ওয়েবসাইটে আসি তাহলে দেখেন এই যে কালেকশন যে পেজটা আছে এই কালেকশন পেজ তার কন্টেন্ট গুলোকে দেখানোর জন্য কালেকশন যে টেমপ্লেট আছে সেটাকে ইউজ করে। তো আমরা যদি এখানে দেখি দেখেন লিস্ট কালেকশন কালেকশন.json এই টেমপ্লেটটাকে সে ইউজ করে। আবার পাসওয়ার্ড পেজের তার কন্টেন্ট দেখানোর জন্য password.json এই টেমপ্লেটকে কল করে। তাহলে এখন আমাদের জানা দরকার যে এই যে টেমপ্লেট ফাইলগুলো আসলে অ্যাকচুয়ালি কি করে। তো এইটা বুঝতে গেলে আমরা আমাদের ওয়েবসাইটে আবারও একটু ব্যাক করব। তো এখানে দেখেন হোম পেজে আমরা চিন্তা করতে পারি যে এটা কি একটা সেকশন। তারপরে এই যে ফিচার্ড প্রোডাক্টস যেটা সেটা কিন্তু আলাদা একটা সেকশন। একইভাবে প্রোডাক্ট পেজে বা কালেকশন পেজে যদি আসি তাহলে দেখেন এখানে প্রোডাক্টস এর যে লিস্টিং গুলো দেখাচ্ছে, সো এটাকে কিন্তু আমরা আমার আলাদা আরেকটা সেকশন হিসেবে বিবেচনা করতে পারি। ঠিক সেম ওয়েতে পাসওয়ার্ড পেজে যদি আসি তাহলে পাসওয়ার্ড পেজে যে কন্টেন্ট গুলো আছে এটা কিন্তু একটা আলাদা সেকশন। সো আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি যে আমাদের যে জেসন ফাইলগুলো আছে এইগুলো অ্যাকচুয়ালি সে কিছু সেকশনকে ওই পেজের জন্য লোড করে বা রেন্ডার করে। তার মানে আমাদের যে জেসন ফাইলগুলো আছে জেসন ফাইলগুলোতে শুধুমাত্র কিছু নির্দিষ্ট সেকশন গুলাকে
লিস্টিং করা থাকে, ঠিক আছে? যেই সেকশনগুলো লিস্ট করা থাকে শুধুমাত্র সেই সেকশনগুলোকেই ওই পেজের জন্য রেন্ডার করা হয়। কোডিং এর সময় এটা আমরা আরো ভালো বুঝতে পারবো যে কিভাবে এই জেসন ফাইলগুলো তৈরি করতে হয়, কিভাবে সেকশনগুলোকে কল করতে হয়। যেমন আমরা কিছুক্ষণ আগে দেখলাম আমাদের ওয়েবসাইটে যে এইখানে হচ্ছে আমাদের হোম পেজের জন্য যে জিনিসটা আছে, হোম পেজের এইখানে দেখেন যে ব্যানার, ঠিক আছে? আবার এখানে হচ্ছে ফিচার প্রজেক্ট। তো আমরা যদি এখন দেখি যে ইনডেক্স ডট জেসন বা এই যে পেজ টেমপ্লেট গুলো কিভাবে সেকশন গুলোকে কল করছে। তো এই জন্য আমাদেরকে আসতে হবে আবার এই যে সেকশনস নামে যে ফোল্ডার আছে তার ভিতরে। এখানে যদি আসি তাহলে এখানে আমরা দেখতে পাবো এই যে ইমেজ ব্যানার ডট লিকুইড, এই এই সেকশনটাকে ইনডেক্স ডট জেসন এ লিস্টিং করা আছে। সো এই সেকশনটা সে ব্যানার হিসেবে দেখাচ্ছে। একইভাবে আমরা যদি প্রোডাক্টের জন্য চিন্তা করি, তারপর হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট বার, সবকিছু কিন্তু এখান থেকে সে লোড করছে, ঠিক আছে? তো সেকশন ফাইলগুলো আসলে কি? সেকশন ফাইল বা সেকশনটা হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা নির্দিষ্ট অংশ, যার কন্টেন্ট গুলো এই সেকশন ফাইলের ভিতরে থাকে। এখানে মূলত কিছু HTML থাকে, তারপর হচ্ছে CSS থাকে, ওই সেকশন রিলেটেড কিছু নির্দিষ্ট জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে, এবং ওই সেকশনটাকে এডিটেবল এবং ফ্লেক্সিবল করার জন্য সেখানে কিছু কন্ট্রোলস বা কন্ট্রোলের যে স্কিমাগুলো, সেই স্কিমাগুলো এখানে ডিজাইন করা থাকে, যার সাহায্যে আমরা থিম এডিটর থেকে ওই স্পেসিফিক সেকশনের জিনিসপত্রগুলোকে চেঞ্জ করতে পারি, অল্টার করতে পারি, রিমুভ করে দিতে পারি, ডাটাগুলো চেঞ্জ করতে পারি। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা যদি সেকশনটার ভিতরে আরেকবার আসি, এই যে একটা সেকশন আমরা দেখতে পাচ্ছি, এই সেকশনের ভিতরে কিন্তু আবার অনেকগুলো ছোট ছোট অংশ থাকতে পারে। যেমন এখানে টাইটেল একটা অংশ আছে, তারপর হচ্ছে এটা বাটন একটা অংশ আছে, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা অংশ আছে। সো পুরোটাকে যদি আমরা একটা সেকশন চিন্তা করি, তাহলে এই সেকশনের ভিতরে যে অংশগুলোকে আছে, এইগুলোকে আমরা এই সেকশনের জন্য ছোট ছোট একটা করে ব্লক হিসেবে চিন্তা করতে পারি। তো ব্লকের সুবিধাটা কি? আমরা যদি এগুলোকে একটা একটা করে ব্লক হিসেবে চিন্তা করি, তাহলে এই ব্লকের সাহায্যে আমরা এই কন্টেন্ট গুলোকে থিম এডিটর থেকে বা কাস্টমাইজার থেকে খুব ইজিলি রিঅর্ডার করতে পারবো, রিমুভ করতে পারবো, হ্যাঁ, আদার্স জিনিসপত্র চেঞ্জ করতে পারবো। কিছুক্ষণ আগে আমরা যেমন বললাম সেকশনের জন্য কিছু কন্ট্রোল স্কিমা থাকে, ঠিক সেম ওয়েতে প্রত্যেকটা ব্লকের জন্য নির্দিষ্ট কিছু স্কিমা সেটিংস থাকে। আমরা এই বিষয়টা যদি একটু থিম এডিটর থেকে দেখি, তাহলে এখানে দেখেন এই যে আমরা ইমেজ ব্যানার যে অংশটুকু দেখলাম, এটা হচ্ছে পুরোটা একটা সেকশন, এবং এই সেকশনের উপরে যদি ক্লিক করা হয় তাহলে এই সেকশনের যে কন্ট্রোল স্কিমা বা সেটিংস গুলো, সেগুলো কিন্তু আমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছি। ওকে, এবং এই যে যেটা বললাম যে টাইটেল, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে বাটন, এগুলো কিন্তু হচ্ছে তারা এটাকে ব্লক হিসেবে চিন্তা করেছে। তো এই ব্লক হিসেবে চিন্তা করার সুবিধাটা কি? আপনার যে ক্লায়েন্ট যারা আছে, ঠিক আছে, তারা ইজিলি এখান থেকে কিন্তু এই জিনিসগুলোকে রিঅর্ডার করে নিতে পারবে। যেমন আমি এটাকে উপরে তুলে দিতে পারি, সো বাটন আমার এখন উপরে চলে গেল। আবার চাইলে আমি বাটনটাকে নিচে রাখতে পারি, ঠিক আছে? আপনি এগুলোকে ব্লক যদি চিন্তা না করেন তাও হবে, বাট ব্লক চিন্তা করলে এই জিনিসটাকে ক্লায়েন্ট তাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো ভাবে রিঅর্ডার করে নিতে পারবে, ডিলিট করে দিতে পারবে, হাইড মানে যদি কোনো কন্টেন্ট চেঞ্জ করতে হয় সেগুলো করে রাখতে পারবে। দারুণ না ব্যাপারটা? এখন আরেকটা বিষয় হলো ব্লকের ক্ষেত্রে, শপিফাইতে ব্লক ৩ ধরনের হয়। একটা হচ্ছে সেকশন স্পেসিফিক ব্লক, যেটা আমরা দেখলাম। সেকশন স্পেসিফিক ব্লকগুলো সেকশনের ভিতরেই থাকে। আরেকটা হচ্ছে থিম ব্লক। তো থিম ব্লকটা এটা গ্লোবাল লেভেলে আমরা চিন্তা করতে পারি, অর্থাৎ এই থিম ব্লকটা আমরা অন্য যে কোনো সেকশনে বা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। তো এই থিম ব্লকগুলো আমরা পাবো হচ্ছে আমাদের ফোল্ডারে, এই যে ব্লকস যে ফোল্ডার আছে তার ভিতরে। ওকে, তো আমাদের এখানে এখনো কোনো থিম ব্লক জেনারেট করা হয়নি, এটা খুবই রিসেন্ট একটা এডিশন শপিফাইতে এসেছে। সো আমরা যে থিম ব্লকগুলো সেগুলো আমরা এই জায়গাতে পেয়ে যাব। আরেকটা হচ্ছে অ্যাপ ব্লক। সো আপনি যদি কোনো অ্যাপ ইউজ করেন, তাহলে সেই অ্যাপ তার নিজস্ব কন্টেন্ট গুলো শো করানোর জন্য কিছু ব্লক দিয়ে দেয়। যেমন সেকশনে যে ব্লকগুলো দেখলেন, ঠিক সেম টাইপের। এই ব্লকগুলোকে আমরা বিভিন্ন সেকশনে বা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় প্রয়োজন মতো সেগুলোকে শো করাতে পারি। তো এই ব্লকগুলোকে বলা হচ্ছে অ্যাপ ব্লক, এবং এই অ্যাপ ব্লকগুলো আমরা পাবো হচ্ছে যে অ্যাপ এমবেডস এখান থেকে, বা আমরা যদি এখানে হচ্ছে এই যে ব্লকস যে অংশগুলো আছে এগুলোতে যদি ক্লিক করি, তাহলে এখানে ক্লিক করলে আমরা ২ ধরনের ব্লকগুলো দেখতে পাবো। সেকশন রিলেটেড ব্লকস গুলো এটা রান্নারে পাওয়া যায়,
এবং অ্যাপ ব্লকস গুলো, এই যে অ্যাপস, এই জায়গাতে যদি আমরা এই ট্যাবে আসি তাহলে সেখান থেকে আমরা পাবো। ওকে, সো ব্লক হিসেবে চিন্তা করলে জিনিসটা কিন্তু অনেক সহজ হয়ে যায় এবং এটা অনেক বেশি মানে কাস্টমাইজেবল হয় ইউজারদের জন্য। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো যে আমরা সেকশন স্কিমা বা ব্লকের যে স্কিমাগুলো সেগুলো নিয়ে জানলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার যে থিমটা, এই থিমের গ্লোবাল যে সেটিংস গুলো, এই সেটিংস গুলো কিভাবে কাজ করে এবং কোথায় থাকে। ঠিক আছে, তো এটার জন্য আবার আমরা ফোল্ডার স্ট্রাকচারে চলে আসি। তো এখানে দেখেন যে কনফিগ যে ফোল্ডার আছে, এই কনফিগ ফোল্ডারের ভিতরে দুটি ফাইল আছে, সেটিংস ডাটা জেসন আর একটা হচ্ছে সেটিংস স্কিমা। তো থিমের গ্লোবাল যে সেটিংস গুলো, যেটাকে আমরা থিম অপশন বা শপিফাইতে থিম সেটিংস বলা হয়, এই থিম অপশন তৈরি করার জন্য আমাদেরকে এই কনফিগ এই ফোল্ডারে এসে কাজ করতে হয় এবং যে স্কিমা গুলো বা এই যে আমরা যে কন্ট্রোল গুলো তৈরি করি, এই কন্ট্রোল গুলো মূলত সেটিংস স্কিমা ডট জেসন এই ফাইলের ভিতরে থাকে এবং আমরা যখন এডিটরে কোনো কিছু চেঞ্জ করি, যেমন আমরা যদি এখানে আসি, এই যে কন্ট্রোল গুলো, এই কন্ট্রোল গুলো থাকে আমাদের সেটিংস আন্ডারস্কোর স্কিমা ডট জেসন এই ফাইলের ভিতরে এবং এখানে এই জিনিসগুলো চেঞ্জ করার পরে আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে যে চেঞ্জের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো থিম এডিটরে সেই ভ্যালুগুলো থাকে হচ্ছে সেটিংস আন্ডারস্কোর ডাটা ডট জেসন এই ফাইলের ভিতরে। এছাড়া থিমের কিছু মেটা ইনফরমেশন থাকে, যেমন থিমের নেম, তারপরে হচ্ছে অথর ইনফরমেশন বা সাপোর্ট ইউআরএল বা আদার্স যে ইনফরমেশন গুলো, সেই জিনিসগুলো বা সেই মেটা ডাটাগুলো সেটিংস ডাটা এইটার ভিতরে এই মানে এই জেসন ফাইলগুলোর ভিতরে থাকে। এরপরে যদি আমরা আসি তাহলে দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাসেটস নামে আর একটি ফোল্ডার আছে। সো এটা বুঝতেই পারছি আমরা যারা ডেভেলপার তারা খুব ভালো করে আমরা জানি যে অ্যাসেটস ফোল্ডারের কাজ কি। অ্যাসেটস ফোল্ডারটা মূলত এখানে আমার থিমের যে নেসেসারি অ্যাসেটস যেগুলো আছে, যেমন সিএসএস ফাইল, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল, এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের ইমেজ বা এসভিজি ফাইল, সেগুলো শপিফাই অ্যাসেটস ফোল্ডার থেকে হ্যান্ডেল করে। আপনি সেই অ্যাসেটস গুলো যদি এই অ্যাসেটস ফোল্ডারের বাইরে রাখেন তাহলে কিন্তু শপিফাই থিম কাজ করবে না। তো শপিফাই সিস্টেমটাই হলো আপনার সমস্ত অ্যাসেটস গুলো আপনি অ্যাসেটস ফোল্ডারের ভিতরে রাখবেন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইল, সিএসএস ফাইল, তারপরে হচ্ছে আরেকটু যদি নিচে আসি তাহলে এখানে দেখেন এসভিজি ফাইল বা আরো ইমেজ আমাদের থাকতে পারে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি আসি এখানে দেখেন স্নিপেটস আরেকটি ফোল্ডার আছে। সো স্নিপেটস ফাইল হচ্ছে যে মূলত আপনার কিছু লিকুইড ফাইল। ধরেন আপনার ওয়েবসাইটে কিছু আইকন আপনাকে ইউজ করতে হবে। এখন ধরেন সেম আইকন আপনার বিভিন্ন অংশে আছে। সো প্রত্যেকটার জন্য কি আপনি আলাদা আলাদা করে আইকন ইউজ করবেন? যে সব জায়গাতে মানে কোডগুলো দিবেন। সেটা সচরাচর আমরা করব না। আবার আরেকটা বিষয় যদি দেখি, আমরা যদি আমাদের পেজে আসি, এখানে দেখেন এই যে প্রোডাক্ট, ফিচার্ড প্রোডাক্টস এর যে প্রোডাক্টের লিস্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে এই যে সিঙ্গেল একটি প্রোডাক্ট দেখানোর যে HTML, এই যে প্রোডাক্ট কার্ড, এই কার্ডগুলোকে যদি আমরা একটা নির্দিষ্ট সেকশনের ভিতরে রাখি তাহলে কিন্তু আমাদের কোডিং স্ট্রাকচারটা অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের রিডেবিলিটি খুব বেশি একটা থাকে না, সেটা ইজিলি ম্যানেজেবল হয় না। সো এই কোডগুলোকে যদি আমরা খুব সহজে মানে এডিটেবল, রিডেবল এবং ম্যানেজেবল করতে চাই তাহলে সেক্ষেত্রে এই কোডগুলো আমরা স্নিপেটস ফোল্ডারের ভিতরে রেখে দিতে পারি। এক কথায় স্নিপেটস ফোল্ডারের কাজ হচ্ছে আমাদের রিপিটেড যে কোডগুলো বা কোডের অংশগুলো রিপিটেডলি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যবহার করতে হয়, সেই কোডগুলোকে আমরা চাইলে স্নিপেটস ফোল্ডারে একটা জায়গায় রেখে দিয়ে সেখান থেকে এই স্নিপেটস গুলোকে বিভিন্ন সেকশনে আমরা রেন্ডার করে নিতে পারি। তাহলে আমাদের কোডিং স্ট্রাকচারটা সুন্দর হয় এবং সেটাকে খুব ইজিলি আমরা ম্যানেজ করতে পারি। এরপরে যদি আমরা আসি, আরেকটি ফোল্ডার আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লোকেলস। তো আমাদের যে থিম, এই থিমটাকে যদি আমরা ট্রান্সলেটেবল করতে চাই বা মাল্টিলিঙ্গুয়াল করতে চাই, বিভিন্ন দেশের জন্য যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেইগুলোতে যদি আমাদের কন্টেন্ট গুলোকে ট্রান্সলেটেবল করতে চাই, তো তখন আমাদেরকে লোকেলস ফাইলে এসে কাজ করতে হয় এবং এটার জন্য স্পেসিফিক যে ল্যাঙ্গুয়েজ আমরা কাজ করব সেই ল্যাঙ্গুয়েজের জন্য কিছু স্কিমা ডিজাইন করতে হয় এবং যে চেঞ্জেবল যে ডাটাগুলো আছে বা কন্টেন্ট গুলো আছে, ট্রান্সলেটেবল কন্টেন্ট গুলো, সেই কন্টেন্ট গুলো ওই নেসেসারি যে ল্যাঙ্গুয়েজ আছে বা অ্যাসোসিয়েট যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজে তাদেরকে ওইগুলোকে দিয়ে দিতে হয়। ফাইনালি আরেকটা জিনিস, এটাও শপিফাইতে নতুন এডিশন, সেটা হলো সেকশন গ্রুপ। সেকশন গ্রুপটা হচ্ছে যেমন আমরা এখান থেকে একটু দেখাতে পারি,
এখানে আমরা দেখতে পাচ্ছি হেডার অংশ, তাই না? তো টোটালটাকে হচ্ছে আমরা হেডার অংশ হিসেবে চিন্তা করতে পারি এবং হেডার অংশের ভেতরে আমরা ২ টা আলাদা, আলাদা জিনিস এখানে দেখতে পারি। যেমন ওয়েলকাম টু আওয়ার স্টোর, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার এবং এটা হচ্ছে আমাদের হেডার মেনু। সো এই ২ টা কিন্তু আলাদা, আলাদা সেকশন, যেটা আমরা কোডে কিন্তু দেখেছি। তারপরে যদি আরেকবার দেখি, আমরা সেকশনস এ আসলাম। এই যে দেখেন অ্যানাউন্সমেন্ট বার ডট লিকুইড, এটা হচ্ছে আমাদের যে অ্যানাউন্সমেন্ট বার সেকশন এবং এই যে হেডার ডট লিকুইড, এটা হচ্ছে কিন্তু আলাদা একটা সেকশন। বাট এই ২ টা সেকশনকে একসাথে আমরা চাইলে গ্রুপ করে রাখতে পারি এবং আমরা একটু এডিটর থেকে যদি এটা দেখি, থিম এডিটর থেকে, সো এই যে দেখেন হেডার। তো হেডার কিন্তু একটা এরিয়া হিসেবে দেখাচ্ছে এবং তারপর হচ্ছে টেমপ্লেট এবং তারপর হচ্ছে ফুটার। ওই যে প্রথমে আমরা যে কথাটা বললাম, একটা পেজ যে স্ট্রাকচারটা ফলো করে বা লেআউটের ভিতরে কমন কিছু জিনিসপত্র থাকে, যেমন হেডার সেটাকে সে একটা গ্রুপ আকারে নিয়েছে, ফুটার সেটাকে সে একটা গ্রুপ আকারে নেয় এবং মাঝখানে হচ্ছে পেজ টেমপ্লেট থাকে। সো এই যে হেডার অংশ, এই হেডার অংশের ভেতরে এই ২ টা সেকশনকে কিন্তু গ্রুপ করা আছে। সো মানে সেকশন গ্রুপ যেটা হলো যে মাল্টিপল সেকশনের একটা সেট, যেখানে আপনি ২ বা ততোধিক সেকশন একসাথে গ্রুপ করে রাখতে পারবেন। এই সেকশনগুলোকে গ্রুপ করে রাখার সুবিধা হচ্ছে যে সবসময় যে আপনাকে হেডারেই রাখতে হবে তা না। আপনি পেজের অন্য কোনো জায়গায় যদি আপনি ২-৩ টা সেকশনকে একসাথে গ্রুপ হিসেবে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে ওই গ্রুপের ভিতরে সেকশনগুলোকে আপনি চাইলে রিঅর্ডার করে নিতে পারবেন এবং সেখানে আবার নতুন সেকশন চাইলে আপনি এডও করে নিতে পারবেন। ঠিক আছে? এটা খুবই রিসেন্ট এডিশন এবং এইটাও থাকে কিন্তু সেকশন ফোল্ডারের ভিতরেই। সো আমরা যদি আসি সেকশন ফোল্ডারে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই যে হেডার গ্রুপ ডট জেসন নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। ঠিক সেম ওয়েতে ফুটারের জন্য ফুটার গ্রুপ ডট জেসন। সো সেকশন গ্রুপ যখন আমরা চিন্তা করব, তখন সেগুলোকে কিন্তু আমাদেরকে জেসন ফাইল হিসেবেই চিন্তা করতে হবে এবং কোন কোন সেকশনকে আমরা গ্রুপ করব সেই সেকশনগুলোকে এই সেকশন গ্রুপ ডট জেসন ফাইলের ভিতরে আমাদেরকে লিস্টিং করে দিতে হবে। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি এভাবে যে সেকশনটা হলো মূলত ২ ধরনের থাকে। একটা হচ্ছে লিকুইড সেকশন, এটা আমরা বিভিন্ন সেকশনে বা বিভিন্ন পেজে ইউজ করতে পারি। আরেকটি হলো সেকশন গ্রুপ, যেখানে মাল্টিপল সেকশনকে আপনার লিস্টিং করা থাকে। তো মোটামুটি এই ছিল আমাদের বেসিক যে ফোল্ডার স্ট্রাকচার সেইটা। ফাইনালি আমি আরেকবার এটাকে একটু রিক্যাপ করে নিই আপনাদের বোঝার সুবিধার জন্য। সো এইজন্য আমরা হচ্ছে আবারও হোম পেজে চলে আসলাম। যখন আমরা এই ইউআরএল এ হিট করি, তখন শপিফাই বিহাইন্ড দ্য সিন এটা বুঝতে পারে যে এখন যে ইউআরএল থেকে সে ডিসিশন নেয় যে তাকে কোন টেমপ্লেট কল করতে হবে। তো হোম পেজের জন্য আমরা আগেই বলেছি সে index.json এই ফাইলটাকে কল করে। সো এই জন্য সে হচ্ছে টেমপ্লেটস এর ভিতরে চলে আসে। আসার পরে সে index.json এই ফাইলটাকে রিড করে। এখান থেকে সে ২ টি কাজ করে। প্রথমত হচ্ছে কোন ধরনের লেআউট ইউজ করতে হবে সেটা সে এখান থেকে ডিসিশন নেয়। যদি এখানে কোনো লেআউটের কথা বলে দেওয়া থাকে, তাহলে সে স্পেসিফিক সেই লেআউটকে মানে রেন্ডার করবে। এজন্য সে চলে যাবে হচ্ছে তখন আবার এই যে লেআউট যে ফোল্ডার আছে তার ভিতরে এবং ওই লেআউটটাকে কল করবে। কিন্তু যদি ওই ফাইলে কোনো স্পেসিফিক লেআউট বলা না থাকে, তাহলে বাই ডিফল্ট সে theme.liquid এইটাকে লেআউট হিসেবে রেন্ডার করবে। আরেকটা কাজ সেটা করে, সেটা হলো যে সেকশন, যে কোন কোন সেকশনকে সে রেন্ডার করবে। সো তখন এরপরে সে চলে আসে হচ্ছে সেকশনস এই ফোল্ডারে এবং এখান থেকে যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলোকে কল করে। সেকশনগুলোর ভিতরে আবার কিছু স্কিমা সেটিং থাকে এবং কিছু ব্লক থাকে, সে ব্লকগুলোকে রেন্ডার করে। আর যদি থিম ব্লক ইউজ করা হয়, তখন সে আবার চলে আসবে ব্লকস ফোল্ডারে এবং সেখান থেকে সে যে থিম ব্লক আছে সেইগুলোকে রেন্ডার করবে। সো এই ছিল আমাদের থিম আর্কিটেকচার সম্পর্কে বেসিক একটা আইডিয়া। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।